নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আমরা অনেক কমেন্ট পাচ্ছিলাম যে রুদ্রদা সিরিজের আরও নতুন গল্প চাই। অসংখ্য ধন্যবাদ যে আপনারা রুদ্রদা চরিত্রটিকে এতটা ভালোবাসা দিয়েছেন। সো ফাইনালি আমরা ঠিক করি এই মাসে রুদ্রদার মোট 3টি গল্প পরপর আসবে শুধুমাত্র গল্পের আসরে। তাহলে আর প্রতি সপ্তাহে এইরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমাদের আজকের নিবেদন লেখক রূপম কুণ্ডুর কলমে হর্ষবর্ধনের হিরে। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। বাইরে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর শব্দ। প্রকৃতি যেন মধ্যরাতের নিঝুম সত্তা ভেঙে নিজের খেয়ালেই মাতাল হয়ে উঠেছে। তবে হ্যাঁ, বাইরের পরিবেশ যতটাই উত্তাল, ঘরের ভিতরের পরিবেশ ততটাই নিশ্চুপ ও থমথমে। রুদ্রদা চেয়ারে বসে আড়মোড়া ভাঙার ভঙ্গিতে 2 হাত কপালে চেপে মাথাটা পিছনের দিকে এলিয়ে রেখেছে। কিছুতেই যেন হিসেব মিলছে না। প্রথমে হিরেটি, তারপর দুটো খুন। এসবের মাঝে সম্প্রতি সে আবার কনফেডারেট ব্লকের মতো একটা ভয়ানক আততায়ীদের সংস্থার সাথেও বিবাদে জড়িয়েছে। এই রহস্যের যে কি পরিণতি হবে তা আমি জানি না। তবে এর পরবর্তী অধ্যায়টা যে আরও বিপজ্জনক হতে চলেছে সে বিষয়ে আমি নিশ্চিত। তার কারণটা বলতে গেলে প্রথম থেকে শুরু করতে হয়। নমস্কার, আমি অনি। আসলে সদ্য কলেজের পরীক্ষা শেষ হওয়ায় আমি কিছুদিনের জন্য রুদ্রদার বাড়িতে বেড়াতে আসি। রুদ্রদা পেশায় ডিটেকটিভ, তাই রহস্য, রোমাঞ্চ, অপরাধ, অপরাধী, ন্যায় অন্যায় ইত্যাদি নিয়েই তার জীবন। তাই তার সঙ্গ লাভ করলেও আমিও যে সেই সব শিহরণ জাগানো অনুভূতিগুলো ভাগ করে নিতে পারি তা বলাই বাহুল্য। সেদিন সকালে আমি মুখ হাত ধুয়ে এসে সবে বসেছি, অবন্তীদি ডাকলো, অনি, খাবারটা নিয়ে যা মানা। হাজির হয়ে দেখলাম আমার অত্যন্ত প্রিয় আয়োজন। বললাম, কি করেছিস রে দি? সকাল সকাল মনটা একেবারে খুশি করে দিলি তো। আসলে লুচি, আলুর দম, সুজি এই 3টে বস্তু তো রুদ্রদারও ভীষণ প্রিয়। চল এবার এগুলো নিয়ে চল তো দেখি। খাবার নিয়ে টেবিলে পৌঁছাতে রুদ্রদা বলল, অনি, আজকের পেপারটা দেখেছিস? না গো, দেখা হয়নি। হ্যাঁ, সেই তো, ওসব করে আর কি লাভ? আপনার তো আরও অনেক জরুরি কাজ থাকে। বুঝলাম সে ব্যঙ্গ করেই কথাটা বলছে। আসলে রুদ্রদাই আমাকে ছোটবেলায় বুঝিয়েছিল যে এই 4 দেওয়ালের মধ্যে থেকেও গোটা পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে খবরের কাগজের গুরুত্বটা আমাদের জীবনে ঠিক কতটা। অবন্তীদি বলল, ছেলেটা সবে খাবারগুলো নিয়ে বসলো, তুইও না দেরি করে খেয়ে নে। পেপার টেপার পরে পড়া যাবে, আর জরুরি কিছু থাকলে দে, আমি পড়ছি। রুদ্রদা পেপারের একটা নির্দিষ্ট পাতা অবন্তীদিকে পড়তে দিল। সে পড়তে শুরু করলো। গতকাল রাতে প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনিন্দ্য চ্যাটার্জির অ্যান্টিক্স কালেকশনের প্রদর্শনী থেকে তার সবচেয়ে মূল্যবান সম্পত্তিটি চুরি যায়। প্রতি বছরই কড়া নিরাপত্তা ব্যবস্থার মাঝে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে, যা বিগত 5 বছর ধরেই সুষ্ঠুভাবে হয়ে আসছে। কিন্তু এবারে আর শেষ রক্ষা হলো না। যে বস্তুটি চুরি গেছে সেটি একটি মহামূল্যবান নীল রঙের হিরে। ষাটোর্ধ্ব ব্যবসায়ীর কালেকশনে বহু নামি দামি জিনিস রয়েছে, কিন্তু তার মুকুটে সোনার পালকের ন্যায় কাজ করেছিল এই হিরেটি। যখন বছর 2 আগে উনি একটি নিলামে ক্রয় করেন, তখন এটার ব্যাপারে খুব একটা গভীর ধারণা পাওয়া যায়নি। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে এই হিরেটির ঐতিহাসিক মূল্য তার নিলামে ক্রয় করা মূল্যের চেয়ে অনেক গুণ বেশি। আর শুধু তাই নয়, এটি তার ধরনের এক এবং অদ্বিতীয়। এই অবধি পড়ে অবন্তীদি থামল। রুদ্রদা খাওয়ায় মনোযোগ দিয়েছে, যদিও আমার মন পড়ে রইল এই ঘটনার পিছনের রহস্যটা জানার জন্য।
ভাগ্যক্রমে তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে লাগলো না। খাওয়া শেষ করে বসেছি, তখনই কলিং বেলটা বেজে উঠল। খুলে দেখি শান্তনুবাবু। তিনি ভিতরে এসে বললেন, কি সব খবর ভালো তো? আরে শান্তনুবাবু যে, আমরা ঠিকই আছি, আপনি বলুন। আপনাদের আশীর্বাদে সবই কুশল। একটু অসময়ে এসে জ্বালাতন করলাম, কিন্তু না এসে উপায়ও নেই। বেশ তো, বলুন কি ব্যাপার। প্রদর্শনী থেকে যে হিরেটা চুরি গেছে ওটার ব্যাপারেই আসা। পেপারে তো দেখেছ নিশ্চয়ই। আমাদের সমাজের যত অভিজাত শ্রেণীর ব্যক্তি যারা ভীষণ বড় লোক, তাদেরই আমন্ত্রণ থাকে ওই প্রদর্শনীতে। আমাদের অনুমান চোর ওনাদের মধ্যেই কারোর সাথে যুক্ত। তাই নাকি? কিন্তু যুক্ত কেন বলছেন? চোর যে ওনাদের মধ্যে কেউ নন সেটা নিশ্চিত হচ্ছেন কি করে? প্রত্যুত্তরে শান্তনুবাবু রুদ্রদার দিকে একটা চিরকুট বাড়িয়ে দিলেন। এ নাও, এটা ওখানে পাওয়া গিয়েছিল। রুদ্রদা সেটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। আমাকে ধরার ব্যর্থ চেষ্টা করবার কোনো প্রয়োজন নেই। যা গেছে তার মায়া ত্যাগ করাই শ্রেয়। ইতি আগন্তুক। রুদ্রদা এক ঠায়ে চিরকুটটার দিকে তাকিয়ে রইল। আমি দেখলাম তার নিচের দিকে কালি দিয়ে একটা হাস্যকর মুখের ছাপ বসানো, যা দেখে খানিকটা বিশ্রী লাগে। রুদ্রদা বলল, শান্তনুবাবু, এটা খুব চেনা চেনা লাগছে না? ঠিকই ধরেছ। আজ থেকে প্রায় 5 বছর আগে মিউজিয়ামে একটা চুরি হয়। সেখানেও এই একই চিরকুট পাওয়া গিয়েছিল। সরকারি ব্যাপার ছিল। সরকারের উচ্চ দপ্তর থেকে নামি দামি অফিসার নিয়োগ করা হয়। ডিটেকটিভও নিয়োগ করা হয়েছিল, তবে দীর্ঘ বহু মাস যাবৎ তাকে ধরার আর প্রমাণ জোগাড় করার চেষ্টা চালানো হয়, কিন্তু শেষ অবধি না কেউ ধরা পড়ে, না চুরি যাওয়া জিনিস ফেরত পাওয়া যায়। এটা সেই সমস্ত রহস্যগুলোর মধ্যে একটা যার আজও সমাধান হয়নি। অদ্ভুত ব্যাপার, 5 বছর পর আবার তার পুনরাবির্ভাব ঘটেছে। রুদ্রদার চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ হয়ে গেল। সে ধীর স্বরে বলল, অপরাধী অপরাধ করে পার পেয়ে যাবে, এটা ভাবাটাই তার সবচেয়ে বড় ব্যর্থতা। তুমি যেই হও, রুদ্রশঙ্কর রায় তোমাকে খুঁজে বার করবেই। এবার শান্তনুবাবু বললেন, তুমি যদি ওই অনিন্দ্য চ্যাটার্জি ব্যক্তির সঙ্গে একবার বসো, তবে উনি হয়তো কিছু জরুরি ব্যাপার বললেও বলতে পারেন। আর ওই ব্যক্তি নিজেও আমাদের ডিপার্টমেন্টের উপর বেশ ভালো রকম চটে আছেন। তাই তো তুমি যাতে যাও, ওই ব্যাপারটা দেখার জন্য আমার সঙ্গে ওনার নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছে। তাকে আমি গাড়িতেই বসিয়ে রেখে এসেছি। তার উপর আমার ওপর মহল থেকেও চাপ আসছে। আসলে আমার কিছু অফিসাররাও ওখানে মোতায়েন ছিল। এবার বুঝতেই তো পারছো ব্যাপারটা। রুদ্রদা তৎক্ষণাৎ জবাব দিল, তবে তো আর এক মুহূর্ত দেরি করা ঠিক নয়, চলুন। অনিন্দবাবুর বাড়িটা বাড়ি কম, ছোটখাটো রাজপ্রাসাদ বলা চলে। ওনার অ্যাসিস্ট্যান্টটাই আমাদের সঙ্গে করে ভিতরে নিয়ে গেলেন। আসুন, আমার সাথে আসুন। ওনার বয়স 28-এর আশেপাশে হবে। গাড়িতে আসতে আসতেই জেনেছি ওনার নাম ঐশী। অনিন্দবাবুর কালেকশনটা পুরোটাই ওনার তত্ত্বাবধানে থাকে। 5 বছর হলো উনি এই কাজটি করছেন। ঘরে অনিন্দবাবু বসেছিলেন একটা পুরনো ধরনের আলিশান আরামকেদারায়, একটু অন্যমনস্ক হয়ে। ওনার বয়স যে 60 পেরিয়েছে তা ওনার হাবভাব দেখে বোঝার উপায় নেই। শরীরটা ঠিকই করে রেখেছেন। আমরা ঘরে ঢুকতে তিনি উঠে এসে রুদ্রদা ও আমার সাথে হ্যান্ডশেক করলেন। তারপর আমাদের বসতে ইশারা করে তিনিও বসলেন এবং বললেন, রুদ্র, আমি তোমার অনেকই প্রশংসা শুনেছি, তাই আমার মনে হয় তুমি একমাত্র ব্যক্তি যার হাতে আমি চোখ কান বুঝিয়ে বিষয়টা তুলে দিতে পারি। তুমি কেসটা নেবে তো? সেই জন্যই তো এত দূর ছুটে আসা। শুরু থেকে বলুন, ঠিক কি হয়েছিল? সেদিন আমার প্রদর্শনীতে প্রায় 35 জন আমন্ত্রিত ছিলেন। প্রত্যেক ব্যক্তি সঙ্গে করে
আরো দুজনকে নিয়ে আসতে পারতেন, তাই সর্বমোট 100 জন মতো লোক হয়েছিল। প্রদর্শনীর একদম শেষ পর্যায়ে ইলেকট্রিসিটি ফল্ট হয়। ব্যাকআপে জেনারেটর ছিল, কয়েক মিনিটেই আবার সব ঠিক হয়ে যায়। তখন কিছুই অস্বাভাবিক লাগেনি, কিন্তু সমস্ত গেস্ট চলে যাওয়ার পর যখন আমার লোকেরা সব জিনিস পরখ করে যথাস্থানে ফেরাতে যায়, তখন তারা লক্ষ্য করে যে হিরেটার পরিবর্তে একই রকম ভাবে কাটা একটা নীলচে কাচের টুকরো রয়েছে। তারপর বাকি জিনিসগুলো পরীক্ষা করে দেখি সবই ঠিক আছে, আর বুঝতে বাকি থাকে না যে কি হয়েছে। যেখানে হিরেটি রাখা ছিল তার তলার প্লেটটা তুলে আমরা একটা কাগজের টুকরো পাই। সেটা আমি শান্তনু বাবুর হাতে দিয়েছিলাম। তুমি দেখেছো নিশ্চয়ই। রুদ্রদা জবাব দিল, আগে হ্যাঁ, ও নিয়ে চিন্তিত হবেন না। আপনার আমন্ত্রিত 35 জন ব্যক্তির লিস্টটা লাগবে, সাথে কারা এসেছিল সেটা জানতে পারলেও খুব ভালো হয়। শান্তনুবাবু পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি বেশ গর্বের সাথে বললেন, রুদ্র, আমি ওটা ওনার থেকে প্রথমেই নিয়ে রেখেছি। আমি জানতাম ওটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেই কেসটায়। আমি তোমায় দিয়ে দেব। বেশ। আচ্ছা অনিন্দবাবু, আপনার কাউকে সন্দেহ হয়, মানে হিরেটা সম্পর্কে গভীর আগ্রহ ছিল এমন কেউ? এমন একটা মূল্যবান জিনিস উচ্চবিত্তদের অনেকেরই আগ্রহ রয়েছে বলাই বাহুল্য। তবে নির্দিষ্ট করে কাউকে শনাক্ত করা, না, তেমন তো কেউ মাথায় আসছে না। প্রদর্শনীতে আসা প্রত্যেকটা লোককে আপনি ব্যক্তিগতভাবে চিনতেন? আচ্ছা, এই প্রদর্শনীর বাইরেও কি ওনাদের মধ্যে কারোর কোনোভাবে এই হিরেটার সাথে সম্বন্ধ ছিল? এই প্রশ্নটায় অনিন্দবাবু একটু থেমে প্রথমে ভেবে নিলেন, তারপর বললেন, হ্যাঁ, খুব গভীর সম্পর্ক না হলেও আলাপ পরিচয় তো ছিলই। হ্যাঁ, সম্বন্ধ ছিল। আরো 3 জন ব্যক্তি ছিল যারা আমারই মতো নিলামে হিরেটা কিনতে চেয়েছিল, কিন্তু আমি সব থেকে বেশি দাম দিয়ে ওটি কিনি। যদিও এমনটা তো যে কোনো ক্ষেত্রেই হয়ে থাকে, তার জন্য ওনাদের থেকে আলাদা করে কোনো বিদ্বেষ তো কখনোই লক্ষ্য করিনি। অনুসন্ধান যখন হবেই তখন সন্দেহের তালিকা থেকে তো কেউই বাদ যায় না। তাদের নামগুলো? ওনাদের মধ্যে একজন হলেন বিভূতি সান্যাল। উনি জেমোলজিস্ট, আমার খুবই ভালো বন্ধু। আর একজন বিলাসবহুল আসবাবপত্রের বিশাল বড় ব্যবসা চালায়, আমার থেকে অনেকটাই ছোট। ওর নাম কেশব রায়চৌধুরী। আর একজন ছিলেন অভিজিৎ পাল। উনি কর্নেল ছিলেন, পরে রিটায়ার করে সেনাবাহিনীর হাই কমান্ডের বোর্ডে যুক্ত হন। স্যার, আপনার গাড়ি নিচে অপেক্ষা করছে। 1 ঘন্টার মধ্যে আমাদের মিটিংয়ে পৌঁছতে হবে। তবে আপনি বললে আমি ওটা একটু পেছনোর ব্যবস্থা করতে পারি। দরজার কাছে দাঁড়িয়ে ঐশী কথাটা বলল। অনিন্দবাবু দেখলাম চোখে মুখে একটা উদাসীনতা মেশানো ভাব নিয়ে বললেন, আজকে আর কিছুই ভালো লাগছে না। দেখো, যদি পিছিয়ে কাল করতে পারো তাহলে ভালো, নয়তো বাতিল করে দাও। আর শোনো। তারপর রুদ্রদার দিকে দেখিয়ে বললেন, এনাকে প্রদর্শনীর ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। আর রুদ্র, তোমাকেও বলে রাখছি, ওটা শুধুই একটা দামি হিরে ছিল না, ওর সাথে আমার সম্মানও জড়িয়ে আছে। তুমি ওটা যেভাবেই হোক ফেরানোর ব্যবস্থা করো। বাকি কোনো কিচ্ছু নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। রুদ্রদা মাথা নেড়ে সম্মতি জানিয়ে উঠে গেল। আমিও তার পিছু নিলাম। ঐশী সব ঘুরে দেখানো শুরু করলেন। রুদ্রদা তার তীক্ষ্ণ নজরে সব কিছু ভালোভাবে পরখ করে দেখে নিল। তারপর তাকে প্রশ্ন করল, আচ্ছা, তুমি ওই সময় কোথায় ছিলে? আমি এখানেই ছিলাম। সমস্ত গেস্টদের দেখাশোনা আমাকেই করতে হচ্ছিল। তোমার কিছু অদ্ভুত চোখে পড়েনি? তা যদি পড়তো রুদ্রবাবু, তবে হয়তো এই ঘটনা ঘটা থেকে আমি আটকাতে পারতাম, কিন্তু তেমন কিছুই তো মনে পড়ছে না। এতটা কথোপকথনের পর আমরা বেরিয়ে এলাম।
রুদ্রদা শান্তনুবাবুর সাথে কথা বলে একটা প্রশ্ন তালিকা তৈরি করল, যেগুলো নিয়ে শান্তনুবাবু ওনার আরও কিছু পুলিশের কর্মকর্তারা যাবেন 30 জন আমন্ত্রিত গেস্টদের বাড়িতে তাদের সাথে এই বিষয়ে কথা বলতে। আর রুদ্রদা তাদের মধ্যে থেকে 3 জনের কাছে নিজে যাবে ঠিক করল, কেশব রায়চৌধুরী, বিভূতি সান্যাল ও অভিজিৎ পাল। সবার প্রথমে যাওয়া হলো বিভূতি সান্যালের বাড়ি। ওনার বাড়িতে ঢুকতেই যাব এমন সময় আমাদের দৃষ্টি আকর্ষণ করল একজন মুখোশ বিক্রেতা। ছিন্ন মলিন ধুলো মাখা জামাকাপড় পরে অল্প সংখ্যক কিছু মুখোশ নিয়ে সে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তার মুখে একটা বাঘের মুখোশ পরিহিত। এক মুহূর্তের জন্য তো মনে হলো সে যেন গভীর দৃষ্টিতে আমাদেরই দিকে চেয়ে আছে। রুদ্রদাও সেদিকেই তাকিয়েছিল। সে আমায় বলল, অনি, এই দিকেই দেখছে মনে হচ্ছে না? আমি বললাম, হ্যাঁ রুদ্রদা, কেমনভাবে চেয়ে আছে দেখো। আয় তো দেখি। বলে আমরা কয়েকবার সেদিকে এগিয়েছি। তক্ষুনি সেই মুখোশ বিক্রেতা নিজের এক হাত সামনের দিকে তুলে ইশারা করল আমাদের থামার জন্য। তারপর হাতটি এ মাথা থেকে ও মাথা পেন্ডুলামের মতো দোলাতে থাকলো। তার হাতের ইশারায় আমরা মুহূর্তের জন্য থেমে গিয়েছিলাম, কিন্তু এবার আমরা দ্রুত পায়ে সেদিকেই এগিয়ে চললাম। আর তখনই ঘটে গেল একটা অকল্পনীয় ঘটনা। এমন শুনশান রাস্তার মাঝে দিনে দুপুরেও যে এমন কাণ্ড হতে পারে তা আমরা প্রত্যাশা করিনি। আমি পিছন থেকে গাড়ির শব্দ শুনতে পেলাম। সাথে সাথেই রুদ্রদা ও আমি চকিতে ফিরে তাকালাম। দেখি একটা সাদা রঙের ট্যাক্সি গোছের গাড়ি দ্রুত বেগে আমাদের দিকে ধেয়ে আসছে। কি করা উচিত সে নিয়ে মুহূর্তেই অনেকগুলো ভাবনা মাথায় এলো, কিন্তু কিছু বুঝে ওঠার আগে একটা প্রবল টান খেয়ে রাস্তার পাশে পড়লাম। বুঝলাম রুদ্রদা আমায় টেনে নিয়ে পড়েছে। গাড়িটা ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। নিজেকে সামলে রুদ্রদা আমায় জিজ্ঞেস করলো, অনিতি ঠিক আছিস? কিরে, লাগেনি তো? আমি নিজের জামা ছেড়ে উঠতে উঠতে বললাম, আমি ঠিক আছি রুদ্রদা। তারপর মুহূর্তে আমাদের চোখ গেল রাস্তার অপর প্রান্তে, যেখানে মুখোশ বিক্রেতাটি দাঁড়িয়েছিল। কিন্তু আমাদের বিস্ময়ের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়ে সে সেখান থেকে এরই মধ্যে উধাও হয়েছে। আমরা ছুটে গেলাম সেদিকে। আশেপাশে তাকিয়েও কাউকে কোথাও দেখতে পেলাম না। রুদ্রদার মুখে দেখলাম চিন্তার ছাপ স্পষ্ট। সে বলল, চল ভেতরে যাও যাক। আসলে এই বিভূতি সান্যাল নামক ভদ্রলোকের গবেষণাগার বিষয়টাই মণিরত্ন ইত্যাদি নিয়ে। তাই ওনার কাছে এই হীরের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এমনটাই রুদ্রদার অনুমান ছিল, এবং ওনার সাথে দেখা হওয়ার পর তা হুবহু মিলে গেল। ভদ্রলোকের বয়স 60-এর আশেপাশেই হবে। উনি আমাদের সাদরে আমন্ত্রণ করে ঘরে বসালেন। রুদ্রদা প্রশ্ন করল, আপনি তো ওই দিন ওখানে উপস্থিত ছিলেন, আপনার কিছু অদ্ভুত লেগেছিল? মাঝে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তাই খানিকক্ষণের জন্য সবকিছু অন্ধকার ছিল, কিন্তু সব স্বাভাবিক হওয়ার পর কিছুই অদ্ভুত লাগেনি। কিন্তু পরে যখন ঘটনাটা শুনলাম তখন ভীষণই খারাপ লাগে, জানেন তো। আপনিও তো নিলামে উপস্থিত ছিলেন, আপনিও চেয়েছিলেন হিরেটা কিনতে, কিন্তু পারেননি। আচ্ছা, আপনার সেটা ভেবে আফসোস হয় না? এই প্রশ্নটা বিভূতিবাবুকে একটু অপ্রতিভ করল। তিনি বললেন, না, ঠিক তা নয়। অনিন্দ আমার ভালো বন্ধু, তবে আমার যা কাজের ধরন তাতে অমন একটি মূল্যবান রত্নের কদর আমি বুঝি। তাই চেয়েছিলাম কিনতে, কিন্তু আমার আর অত টাকা কোথায়। হ্যাঁ, পরে অবশ্য ওটার ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করে মনে হয়েছিল যে ওটার আসল মর্যাদা যদি কেউ দিতে পারত তবে তা আমি। অনিন্দ ওটা কিনে নিজের প্রদর্শনীতে সাজিয়ে রেখেছে, কিন্তু ও জিনিসের গুরুত্ব যে কতটা সে সম্পর্কে ওর কতটুকুই বা ধারণা আছে। কেন, কি এমন জানেন আপনি ওই হিরেটা সম্পর্কে? সেই ঘটনা বলতে হলে চলে যেতে হয় 606 খ্রিস্টাব্দে। রাজা হর্ষবর্ধন তখনও রাজা হননি। তার ভাই রাজ্যবর্ধন তখন থানেশ্বরের রাজা। তার বোন রাজ্যশ্রী কনৌজের রাজা গ্রহবর্মনকে বিবাহ করেছিলেন। তখন গৌড় রাজ্যের রাজা ছিলেন শশাঙ্ক।
তিনি কনৌজ রাজ্য আক্রমণ করে গ্রহ বর্মনকে হত্যা করেন আর রাজশ্রীকে বন্দী বানান। রাজ্যবর্ধন নিজের বোনকে মুক্ত করতে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু শশাঙ্ক তাকেও হত্যা করে। তখন মাত্র 16 বছর বয়সে রাজা হর্ষবর্ধন থানেশ্বরের রাজা হন। নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নিতে এবং নিজের বোনকে শশাঙ্কের নির্মম কবল থেকে ছাড়িয়ে আনতে নিজ সেনা গঠন করে কনৌজে আক্রমণ করেন এবং তিনি সফলও হন। তিনি নিজের বোনকে উদ্ধার করেন, প্রচুর ধনসম্পদ ও পণ্য সংগ্রহ করেন এবং নিজের রাজধানী কনৌজে স্থাপন করেন। আর শশাঙ্কের সাথে সমঝোতাও করেন যে সে কোনোদিনও তার রাজ্য গৌড়ের বাইরে পদার্পণ করবেন না। এই যুদ্ধের ফলে ওনার অধীনে আসে এক নীলচে রঙের মহামূল্যবান পাথর, যেটি আদতে ছিল একটি হিরে। আমৃত্যু সেটি ওনার কাছে ছিল। পরে কখনো কোনো পৃষ্ঠপোষক, কখনো কোনো পারিবারিক সদস্যের কাছে হস্তান্তর হতে হতে ঘটনার থেকে প্রায় 1200 বছর পর ওটা বাংলার সেন পরিবারের কাছে আসে। ওনারা জানতেন এমন একটি মহামূল্যবান সম্পদ ওনাদের অধীনে আছে জানলে ব্রিটিশরা যেভাবেই হোক সেটা হস্তগত করবে, আর সেটি হয়তো বিদেশের কোনো মিউজিয়াম বা কোনো উচ্চপদস্থ সাহেবের ঘরে শোভা বৃদ্ধিতে কাজে লাগবে। তাই ওনারা প্রাণপণে এই তথ্য গোপন রাখেন। ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর সেন পরিবারের শেষ সন্তান অনির্বাণ সেন ওনাদের পারিবারিক ব্যবসা ও সমস্ত সম্পত্তির অধিকারী হন। তিনি বিয়ে থা করেননি। সম্প্রতি তিনি ব্ল্যাক লোটাস নামের একটা চ্যারিটেবল সংস্থা প্রতিষ্ঠা করেন, যার কাজ হবে গরিব ও অভাবী মানুষদের দেখাশোনা ও সেবা শুশ্রূষা করা এবং প্রয়োজনে অর্থ দিয়ে সাহায্য করা। তিনি নিজের সম্পত্তির বেশিরভাগ অংশই ভারতের বিভিন্ন জায়গা ঘুরে নিলামের মাধ্যমে বিক্রয় করা শুরু করেন ও সেখান থেকে সংগৃহীত অর্থ সেই সংস্থায় কাজে লাগান। উনি কলকাতায় যে নিলামটি রেখেছিলেন তাতে ওনার বিক্রি হওয়া জিনিসগুলোর মধ্যে সবথেকে অন্যতম ও দামি বস্তু ছিল ওই হিরেটি, যেটার ইতিহাস সম্পর্কে পরে চর্চা করে আমি এগুলো জেনেছি। তবে প্রচলিত কথা অনুযায়ী হিরেটি নাকি অভিশপ্ত। রাজা হর্ষবর্ধনের পর সেটি যার হাতেই পড়েছে তার লোভ, আকাঙ্ক্ষা ও চাহিদা বহু গুণে বৃদ্ধি পেয়েছে, আর হিরেটা হয়ে গেছে একটা ক্ষমতার প্রতীক। এর ব্যতিক্রম দেখা গেছে শুধুই অনির্বাণ সেনের ক্ষেত্রে। এতটুকু বলে বিভূতিবাবু থামলেন। তারপর টেবিলে রাখা গ্লাসটায় অর্ধেক জল ঢেলে সেটা এক নিঃশ্বাসে শেষ করলেন। রুদ্রদা বলল, আচ্ছা বেশ, বুঝলাম। তা ওই ব্যক্তি কোথায় এখন? কে? অনির্বাণ। সে তো এখন কলকাতাতেই থাকে। আচ্ছা, আর আপনি ঠিকানাটা বলতে পারবেন? দাঁড়ান, লিখে দিচ্ছি। বিভূতিবাবু উঠে গিয়ে একটা ছোট নোটপ্যাড নিয়ে এলেন। সেখান থেকে একটা পাতা ছিঁড়ে নিজের বুক পকেট থেকে কলমটা বার করে খসখস করে একটি ঠিকানা লিখে সেটা রুদ্রদার হাতে দিয়ে বললেন, মনে রাখবেন, এই হিরে কিন্তু যে সে হিরে নয়। এ হলো স্বয়ং রাজা হর্ষবর্ধনের অভিশপ্ত হিরে। ইতিহাসে এই হীরের পিছনে অনেক বিবাদ খুনোখুনি হয়েছে। আপনি কিন্তু সাবধানে এগোবেন। বিপদের কথা তো কিছু বলা যায় না। বলেই তিনি নমস্কারের ভঙ্গিতে হাত জোড় করলেন। রুদ্রদা ও আমি প্রতি নমস্কার জানিয়ে উঠে পড়লাম। বাইরে এসে রুদ্রদাকে জিজ্ঞেস করলাম, এবার কোথায় রুদ্রদা? প্রশ্নটা শুনে রুদ্রদা একটু ভেবে নিল। তারপর রাস্তার মোড় থেকে একটা টানা রিক্সা ধরে তাকে ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে যেতে বলে চড়ে বসল। আমিও বসলাম। তারপর সে বলল, পরিকল্পনায় হালকা পরিবর্তন করতে হবে। কেশব রায়চৌধুরী আর অভিজিৎ পালের কাছেও যাব, তবে আগে এই অনির্বাণ ব্যক্তিটির সাথে একবার দেখা করা প্রয়োজন। মনে মনে ভাবলাম, ওই ব্যক্তি তো আমন্ত্রিতদের মধ্যেও ছিল না, তাহলে সে চুরি কিভাবে করবে? তবে অন্য কোনো যে মাধ্যম থাকতে পারে না এমনটাও নয়। যাক, রুদ্রদা নিশ্চয়ই কিছু বুঝেই বলছে। ট্যাক্সি ধরে আমরা পৌঁছলাম বিভূতিবাবুর দেওয়া ঠিকানায়। বহুতল একটা বাড়ির বাইরে
বড় করে লেখা আছে মোদের নিবাস, পাশে ছোট করে ইংরেজিতে লেখা আ ব্ল্যাক লোটাস ভেঞ্চার। নিজেদের পরিচয় দিয়ে ভিতরে প্রবেশ করে দেখলাম অনেকটা ফাঁকা জায়গাও রয়েছে, অনেক ছোট ও মাঝবয়সী বাচ্চার সমাগম, তবে লোকজন বেশি নেই। সেখানেই একজন ভদ্রলোকের সাথে কথা বলে জানলাম এটা একটা অনাথ আশ্রম। অনির্বাণবাবু এখানে নেই, হয়তো খানিকক্ষণই এসে যাবেন, কিন্তু নিশ্চিত বলা সম্ভব নয়। তিনি লোকজন সঙ্গে নিয়ে কাছের একটা বস্তিতে গেছেন খাবার বিলি করতে। আমরা ঠিকানা নিয়ে হাঁটা লাগালাম। মিনিট 20 মধ্যে পৌঁছে গেলাম বস্তিতে। বেশি খুঁজতে হলো না, দেখলাম শৌখিন সাদা ফতুয়া আর ট্র্যাক স্যুট পরা এক ভদ্রলোক সমস্ত খাবার সঠিকভাবে বিলানোয় তদারকি করছেন। বয়স 35 থেকে 40-এর মধ্যে। একটু কাছাকাছি যেতে তিনি আমাদের লক্ষ্য করলেন। মিনিট 15 দাঁড়িয়ে থাকার পর তিনি মোটামুটি কাজ মিটিয়ে বাকিদেরকে সব বুঝিয়ে আমাদের দিকে এসে বললেন, হ্যাঁ বলুন, কি ব্যাপার? রুদ্রদা নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমার নাম রুদ্রশঙ্কর রায়, প্রাইভেট ডিটেকটিভ, আর এ আমার ভাই অনি। আপনি মিস্টার অনির্বাণ সেন, তাই তো? তিনিও প্রতি নমস্কার জানিয়ে বললেন, আগে হ্যাঁ। রুদ্রদা বলে চলল, আপনি 5 বছর আগে নিলামে একটি মহামূল্যবান হিরে বিক্রয় করেছিলেন। সেটি কিনেছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনিন্দ্য চ্যাটার্জি, মনে আছে নিশ্চয়ই? প্রত্যুত্তরে ভদ্রলোক বললেন, আপনারা আমায় আর 5টা মিনিট দিন। বলেই তিনি ফিরে গেলেন তার লোকজনদের কাছে। তাদের একজনকে কিছু বলায় সে তৎক্ষণাৎ দৌড় লাগালো। তারপর মিনিট 5-এর মধ্যেই সে একটা ট্যাক্সি নিয়ে হাজির হলো। অনির্বাণবাবু আমাদেরও আমন্ত্রণ দিলেন। আশ্রমে ফিরে ওনার ঘরে ঢুকে দেখলাম অল্প কিছু ফাইলস, হিসেবের খাতাপত্র, একটা ছোট টেবিল আর একটা আলমারি রয়েছে। ঘরের 3টি চেয়ার 3 জনে অধিকার করে বসলাম। অনির্বাণবাবু বললেন, দেখুন, সব আলোচনা তো আর সব জায়গায় হয় না, সেই জন্য এখানে আসা। এবার আপনার প্রশ্নের উত্তরটা দিই। নিলামে বিক্রি করা জিনিসগুলোর মধ্যে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছিল ওই হিরেটি, আমার দিব্যি মনে আছে। আসলে ওটা চুরি গেছে, আর তা তদন্তের ভার আমার উপর পড়েছে। আজকের সকালের কাগজে পড়লাম ব্যাপারটা, সত্যি দুঃখের বিষয়। হিরেটের ইতিহাস সম্পর্কে আপনার কিছু জানা আছে? অনুমান করা যায় হিরেটার বয়স প্রায় 1300 বছরেরও বেশি। রাজা হর্ষবর্ধনের সময়ের অনেক নিদর্শনের সাথে ওর মিল রয়েছে। ইতিহাসবিদ ও রত্নবিদদের মধ্যে নানান ভিন্ন ভিন্ন মতেরও প্রচলন রয়েছে। সহস্র বছরের মধ্যে বহু হাত পরিবর্তন হয়ে ওই হিরেটি এসেছে। আচ্ছা, এমন একটা জিনিস আপনি বিক্রি কেন করলেন? নিজের কাছে কেন রাখলেন না? জীবনের ভারসাম্য বজায় রাখাটা বড্ড জরুরি রুদ্রবাবু। হিরেটা পূর্বপুরুষের হাত ধরে আমি পেয়েছিলাম, তার মানে যে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এমন তো কোনো কথা নেই। আমি তো সংসার ধর্ম বিশ্বাসী নই মশাই। বৈষয়িক জিনিসের কি প্রয়োজন? তার থেকে ভালো বিভিন্ন জায়গায় নানা অনাথ আশ্রম, ভোজনালয়, হাসপাতাল ইত্যাদির ব্যবস্থা করে মানুষের আর সমাজের উপকারে লাগতে পারছি, এটাই কি কম বড় পাওয়া? দেখুন, আমি আমার সম্পত্তির বেশিরভাগ অংশ বিক্রি করে দিয়েছি, আর সেইগুলো দিয়েই এই সমস্ত কিছু গড়া। বাকি জীবনটাও এইসব করে কেটে যাবে মশাই। আর যদি পয়সার দরকারও হয় তবে যেটুকু রয়েছে সেটুকুও বেচে দেবো। হিরেটার উপর নজর আছে এমন কাউকে আপনি চেনেন? সে তো অনেকেরই থাকতে পারে, তবে যতদিন আমার কাছে ছিল ততদিন তো ওইসব বিষয় নিয়ে কখনো মাথা ঘামায়নি। আর জানেনই তো, আসলে আমার উদ্দেশ্যটা তো আলাদা। এইসবের পাঠ তো অনেক কাল আগেই চুকিয়ে দিয়েছি, এখন তো আর আলাদা করে তেমন কিছু মনেও নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনার মতন মানুষ সমাজে আছে বলেই পৃথিবীতে হয়তো মনুষ্যত্বটা এখনো বেঁচে আছে। খেয়াল রাখবেন। রুদ্রদা নমস্কার জানিয়ে উঠে পড়লে অনির্বাণবাবুও নমস্কার জানিয়ে বললেন, ধন্যবাদ।
ওখান থেকে বেরিয়ে আমরা প্রথমে কেশব রায়চৌধুরীর অফিস ও তারপর অভিজিৎ পালের বাড়ি গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনের কেউই উপস্থিত ছিলেন না। কেশববাবু কোনো এক জরুরি কাজে শহরের বাইরে গেছেন, কাল ফিরবেন এমনটাই ওনার কর্মচারীরা জানালো। আর অভিজিৎবাবুর বাড়িতে তালা দেওয়া। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে তারা জানালেন যে উনি অনেক সকালেই ঘরে চাবি দিয়ে বেরিয়ে গেছেন। তাই আমরা ঠিক করলাম ওনাদের সাথে পরের দিনই দেখা করব। সেদিন রাতে রুদ্রদা আগের বারের কেসে আগন্তুকের ব্যাপারে সংগৃহীত তথ্য নিয়ে পড়াশোনা করেই কাটিয়ে দিল। তার পরের দিন সকালটা শুরু হলো একটা ভীষণ রকম দুঃসংবাদ দিয়ে। বাজতে থাকা টেলিফোনটা রিসিভ করে রুদ্রদাকে উত্তেজিত হয়ে বলতে শুনলাম, ঠিক আছে, আপনারা পৌঁছান, আমি এক্ষুনি আসছি। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে রুদ্রদা? এক্স কর্নেল অভিজিৎ পাল, যাকে আমরা কাল বাড়িতে পেলাম না, তিনি মারা গেছেন। আমাদের ওখানেই যেতে হবে। নদীর পাড়ে এক রাশ মানুষের ভিড়। আমরা পৌঁছে দেখলাম একটা প্লাস্টিকে মোড়া মৃতদেহ, আশেপাশে বহু চিহ্ন দেওয়া। কাছাকাছি গিয়ে দেখে সমগ্র শরীরটা মুহূর্তে গুলিয়ে উঠল। অভিজিৎ বাবুকে এর আগে স্বচক্ষে দেখার সুযোগ হয়নি, তা সত্ত্বেও তার এমন ভয়াবহ মৃত্যু দেখতে আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তার গলার কাছে বড় রকমের একটা কাটার দাগ, সারা শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন, যেন ধারালো কিছু দিয়ে সেটাকে কোপানো হয়েছে। রুদ্রদা শান্তনু বাবুকে উদ্দেশ্য করে বলল, কিছু জানতে পারলেন? এলাকার ছেলেগুলো সকালবেলা স্নান করতে এসে নদীতে এটা পায়। লোকাল থানায় খবর দিলে আমাদের কাছেও খবর পৌঁছে যায়। তারপরে এসে দেখি এই কাণ্ড। বডি শীঘ্রই পোস্টমর্টমে চলে যাবে, তারপরে হয়তো আবারও খানিকটা জানা যাবে ঠিক কি হয়েছিল আর কখনই বা হয়েছিল। গতকাল ওনার বাড়িতে গিয়ে দেখলাম তালা লাগানো। আশেপাশের লোকেরা বলেছিল উনি সকালে বেরিয়ে গিয়েছিলেন। খুনটা কালকে সারাদিনের মধ্যে কোনো একটা সময় হয়েছে। এবার কেন হয়েছে আর কেই বা করেছে সেটা জানাটা মূল উদ্দেশ্য। যাক, আপনি রিপোর্ট পেলে আমাকে অবশ্যই জানাবেন। আর ওনার পরিবারে কেউ কি আছেন? পরিবারের তো কেউ নেই, তবে ওই যে উনি এসেছেন বলে শান্তনু বাবু দূরে দাঁড়িয়ে থাকা বছর 40-এর এক ক্রন্দনরতা মহিলার দিকে ইঙ্গিত করলেন। ওনার সাথে অভিজিৎ বাবুর একটু ভালো সম্বন্ধ ছিল, ওই রকম আর কি, বুঝতে পারছো আশা করি। রুদ্রদা সেই মহিলার দিকে এগিয়ে গিয়ে নমস্কার জানালো, তারপর বলল, আমি ভীষণভাবে দুঃখিত, তবে আমার আপনার থেকে কিছু জানার আছে। কারণ আমার মনে হয় সম্প্রতি যে হিরেটি চুরি গেছে তার সাথে ওনার খুনের কোনো একটা সংযোগ রয়েছে। আপনি আমার সহযোগিতা করলে হয়তো আমি ওনার খুনিকে যথাযোগ্য শাস্তি দিতে পারবো। ভদ্রমহিলা একটু স্বাভাবিক হয়ে জানাবেন কথা দিলেন। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে সোজা পৌঁছলাম কেশব বাবুর অফিসে। ভাগ্যবশত আজ ওনাকে পাওয়া গেল। 5টা মিনিট অপেক্ষা করার পর উনি আমাদের কেবিনে ডাকলেন। আসুন রুদ্রবাবু, বসুন। কি খাবেন, চা না কফি? ধন্যবাদ, তবে দুটোর কোনোটারই আপাতত প্রয়োজন নেই। আপনি তো নিশ্চয়ই অনুমান করতেই পারছেন আমার আসার কারণটা। হ্যাঁ, ওই হিরেটার ব্যাপারে তো। আই নো, ভেরি স্যাড নিউজ। বেশ, তবে আমি বরং সোজাসুজি বলি। আপনি ওই দিন ওখানে উপস্থিত ছিলেন, আপনার মতন আরও অনেকেই প্রদর্শনীতে এসেছিল। তবে আপনার বিশেষত্ব হলো হিরেটি যখন নিলাম হচ্ছিল আপনি সেখানেও উপস্থিত ছিলেন। আপনিও চেয়েছিলেন হিরেটা কিনতে, কিন্তু পারেননি। পরে কখনো মনে হয়নি যে ওটা আপনার কাছে থাকলে বোধহয় ভালো লাগতো? হয়েছে, বহুবার মনে হয়েছে। কার না হয় বলুন? এমন একটা মূল্যবান জিনিস যার এত বড় হিস্টোরিক্যাল ভ্যালু রয়েছে, আমাদের মতো প্রত্যেক মানুষই তো সেটা পেতে চায়। আমি সুযোগ পেয়েও হাতছাড়া করি। আশ্বস্ত হয়েছিল পরে, এখনো হয়। বাহ, শুনে ভালো লাগলো। তবে আমি আপনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে খোঁজ লাগিয়েছি। এটা যেভাবে চুরি হয়েছে সেটা করার মতন পারদর্শিতা আপনার নেই। এটা বেশ বলেছেন। আর তাছাড়া আপনি যদি কাউকে দিয়ে করিয়েও থাকেন, তবুও
সেটা যেভাবে সম্ভব, আর যেখান থেকে হোক আমি খুঁজে বের করবই। অফকোর্স মিস্টার রুদ্র, আমার সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই আশ্বাসটা দিতে পারি যে এই কাজ আমি করিনি, আর করলেও বা কি, আপনি তো খুঁজে বার করবেনই, তাই না? এবার রুদ্রদা ঘরের কোণে রাখা কোমর অবধি উঁচু 2 থাকের আলমারির দিকে ইঙ্গিত করে বলল, ওটা কি? তার আঙুল অনুসরণ করে সেদিকে তাকাতে আমার শিরদাঁড়া বেয়ে একটা হিম স্রোত নেমে গেল। তার উপর রাখা রয়েছে একটি বাঘের মুখোশ। অবিকল গতকাল সকালে সেই রাস্তায় দেখা মুখোশ বিক্রেতা যেমনটা পড়েছিল। আমি চোখ বড় করে একবার রুদ্রদার দিকে, একবার কেশববাবুর দিকে তাকালাম। দেখলাম দুজনেই চাঞ্চল্যহীন। কেশববাবু বললেন, ও আর বলবেন না, ছেলে গত মাসে 4 পা দিয়েছে। মাঝে ওর কোনো বন্ধুকে দেখেছিল এরকম একটা মুখোশ পরতে, তারপর থেকে জেদ ধরেছে আমাকেও একটা বাঘের মুখোশ এনে দিতে হবে। বাড়ি যখন ফিরি তখন তো সবই বন্ধ হয়ে যায়, তাই সকাল সকাল একটা মুখোশওয়ালাকে পেয়ে কিনে রেখেছি। এটুকু কথার পর রুদ্রদা ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো। আমিও তার সঙ্গে ঘরে ফিরলাম। সবে দুপুরের খাবারটা মুখে তুলেছি, টেলিফোনটা বেজে উঠল। রুদ্রদা আমি দেখছি বলে উঠে গেল। খানিকক্ষণ শুনে পাশের ড্রয়ার থেকে একটা নোটবুক বার করে তাতে কিছু লিখে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর এসে আবার খেতে বসতে আমি জিজ্ঞেস করলাম, কে ছিল? সকালে রাইমা দেবীর সাথে পরিচয় হলো না, উনি সন্ধ্যে 6টায় ডেকেছেন কথা বলার জন্য। বাহ, এ তো ভীষণ ভালো কথা। তবে অভিজিৎ বাবুকে অমন নৃশংসভাবে কুপিয়ে খুন করার পিছনে কার কী বা উদ্দেশ্য থাকতে পারে বলো তো? রুদ্রদা কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু অবন্তীদি বাঁধ সাধল। দেখ, দুপুরবেলা খেতে বসে এসব খুন নিয়ে আলোচনা করার কিন্তু কোনো মানে হয় না। এখন এটাই মনোযোগ দে, খেয়ে দে উঠে তারপর ওসব নিয়ে ভাবনা চিন্তা করবি। এরপর আর কোনোই কথাবার্তা হলো না। রুদ্রদা খেয়ে উঠে একটু একা সময় কাটালো। আমি অপর একটা ঘরে বসে এসব নিয়ে ভাবতে থাকলাম। কিন্তু কখন যে দেখতে দেখতে ঘড়ির কাঁটা 5টা বেজে 15 মিনিটে পা দিয়েছে তা খেয়াল করিনি। রুদ্রদা এসে বলল, এবার বেরোনো যাক। আমি তৎক্ষণাৎ তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রাইমা দেবীর বাড়ি। তবে এটাকে বাড়ি কম, ছোটোখাটো একটা বাংলো বলা চলে। গাড়িতে আসতে আসতে রুদ্রদার মুখে শুনছিলাম রাইমা দেবী নাকি হালে রাজনীতিতে যুক্ত হয়েছেন। এছাড়া ওনার একটা কাপড়ের ব্যবসাও রয়েছে। ওনার ঘরে নামি দামি আর্টিস্টদের আঁকা বহু ছবি রয়েছে। দেখে বুঝলাম ওনার এসবের শখ আছে। আমাদের একটা সোফায় বসতে বলে উনি আমাদের মুখোমুখি বসলেন। রুদ্রদা বলল, আমি আপনার বেশি সময় নেব না, আমার কটা জিনিস জানার আছে। একটু নিঃসংকোচে উত্তর দিলে হয়তো এসব কিছুর সমাধান একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে। প্রত্যুত্তরে রাইমা দেবী বললেন, আপনি বসুন, আমি যা জানি আর যতটুকুই জানি সবটাই বলবো। বেশ, আচ্ছা, যেদিন অনিন্দবাবুর প্রদর্শনী হয়েছিল সেদিন আপনি ওখানে অভিজিৎ বাবুর সাথে উপস্থিত ছিলেন, তাই তো? হ্যাঁ, আমার তো এখনো এটা ভেবে সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে মাত্র 2 দিন আগে আমরা একসাথে ছিলাম, সব কিছু তো ঠিকই ছিল, হঠাৎ এভাবে। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা। আমি কথা দিচ্ছি, অপরাধীকে শাস্তি আমি অবশ্যই পাইয়ে দেব। ওই দিনের পর আপনাদের মধ্যে আর কথোপকথন হয়েছিল? ওই দিন আমাদের একসাথে এখানে ফেরার কথা ছিল, কিন্তু ও শেষ মুহূর্তে আমার মতো ফিরে যেতে বলেছিল, তারপর নিজে বাড়ি চলে যায়। কিন্তু আমি যদি জানতাম এরপর আর আমাদের কোনোদিন দেখা বা কথা কোনোটাই হবে না, আমি ওকে একা যেতে দিতাম না, কোনোদিন যেতে দিতাম না ওকে একা। ওনার সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল এমন কাউকে আপনি চেনেন? না, নিজের মতোই থাকতো, ওর কোনো শত্রু থাকা সম্ভব নয়। আর শেষ একটা প্রশ্ন, যদি কিছু মনে না করেন, আপনাদের সম্পর্কটা ঠিক কতদিনের? 3 বছর। অসংখ্য ধন্যবাদ।
বাইরে এসে মোড়ের মাথার দিকে হাঁটা লাগালাম, কিন্তু গাড়ির শব্দে পিছনে ফিরে দেখি একটা পুলিশের জিপ এসে রাইমা দেবীর বাড়ির সামনে থামল। দেখলাম থানার মিঠুন তালুকদার বাবু হন্তদন্ত হয়ে ভিতরে গেলেন। রুদ্রদা বলল, একবার থানায় যেতে হবে, চল তো। এত রাতে হঠাৎ থানায় যাবার কি উদ্দেশ্য তা যদিও বুঝলাম না, কিন্তু পৌঁছানোর পর কারণটা স্পষ্ট হলো। গতকালই শান্তনু বাবুকে দেখেছিলাম 5 বছর আগে মিউজিয়ামের চুরির ঘটনাটা সম্পর্কে পুলিশ যা তথ্য সংগ্রহ করেছিল তার একটা ফাইল রুদ্রদাকে দিয়ে যেতে। সেই বিষয়ক আরও কিছু নথিপত্র দিতেই রুদ্রদার এখানে আসা। তবে শান্তনুবাবুকে পাওয়া গেল না। উনি নাকি ফ্যামিলি এমার্জেন্সিতে বিকেলের আগেই বেরিয়ে গেছেন। শান্তনুবাবুর পর যার কাঁধে সব দায়িত্বভার থাকে সে হলো অফিসার মিঠুন তালুকদার। ওনার ব্যাপারে জিজ্ঞেস করতে হাবিলদার জানালো, উনি তো বিকেলবেলায় বেরিয়ে গেছেন একটা সুইসাইড কেসের ব্যাপারে। যদিও মাঝে একবার এসেছিলেন, তখন একটি মেয়েও এসেছিল। ওনার কাছে কি সব রিপোর্ট লিখিয়ে গেল, তারপর উনি আবার বেরিয়ে গেলেন। ওখান থেকে বেরিয়ে একবার বিভূতি বাবুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরলাম। ওনার বক্তব্য আমাদের আর এই কেসটা চালিয়ে যাওয়া উচিত নয়, কারণ ইতিহাস বলছে রাজা হর্ষবর্ধনের এই হিরেটি কখনোই কোনো মানুষের জীবনে শুভ কিছু নিয়ে আসেনি। বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেল, প্রায় 9:30 বাজতে যায়। অবন্তীদি বেশ কয়েকবার বাইরে কে আছে জিজ্ঞেস করে আমাদের কাছ থেকে নিশ্চিত প্রতিশ্রুতি পেয়ে দরজা খুলল। তার চোখে মুখে উদ্বিগ্নতা দেখতে পেলাম। রুদ্রদা বলল, কি হয়েছে দিতোর? অবন্তীদি ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে সোফার উপর বসে পড়ল। তারপর একটু স্থিত হয়ে বলল, বাড়িতে না একটা লোক এসেছিল, বলল পোস্ট অফিস থেকে আসছে, তো ওর নামে নাকি একটা চিঠিও আছে। তখন প্রায় 6:30 বাজতে যায়। সন্ধেবেলায় চিঠি বিলি হয় বলে আমার তো জানা নেই, কিন্তু আমি তাকে প্রশ্ন করতে সে বলল, আসলে আসলে আমার বাড়ি এই কাছেই, এই সব চিঠি দিয়ে এইটাই বাকি ছিল, তাই পরের দিনের জন্য না ফেলে রেখে ভাবলাম আজই দিয়ে দিই আর কি। বলছি একটু জল খাওয়াবেন কি? লোকটা খুব হাঁপাচ্ছিল, তাই আমি ওকে ঘরে বসতেও দিই, কিন্তু জল আনার পর দেখি লোকটা নেই। আমি এদিক ওদিকের ঘর, এমনকি বাইরে এসে এদিক ওদিক তাকিয়েও দেখলাম, আর তাকে কোথাও দেখতে পেলাম না। ঘরে আসতেই আমার টেলিফোনটা বেজে উঠল। একটা মেয়ে, নামটা বলল, হ্যাঁ ঐশী। ঐশী? কি বললো সে? হ্যালো, এটা কি রুদ্রবাবুর বাড়ি? হ্যাঁ আমি ঐশী। রুদ্রবাবু আমাকে চেনেন? উনি কি বাড়িতে আছেন? না, ভাই তো ঘন্টাখানেক আগে বেরিয়ে গেল। ঠিক আছে, উনি ফিরলে ওনাকে অবশ্যই বলবেন উদ্দীপ্ত আত্মহত্যা করার মতো ছেলে নয়। আমি আজ সকালে ওর সাথে কথা বলেছি, আমাদের সন্ধেবেলা দেখা করার কথাও ছিল। আমি ওর বাড়িতে গিয়ে দেখি অনেক লোকজন জড়ো হয়ে আছে, বাড়িতে তালা দেওয়া। তাদের থেকেই জানতে পারি ও আত্মহত্যা করেছে। আর পুলিশ ওর বডি নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলবো। আর কিছু বলতে হবে? হ্যাঁ, আর ও আমাকে বলেছিল ও একটা বড় সড় ষড়যন্ত্র ধরতে পেরেছে, আর সেটাও প্রমাণ সহ সবার সামনে আনবে। আমাকে এতটুকুই বলেছিল। আচ্ছা, আমি বলবো রুদ্রকে। হ্যাঁ, প্লিজ উনি এলে আমার সাথে একটু যোগাযোগ করতে বলবেন, প্লিজ। আমার ও রুদ্রদার দুজনের চোখে মুখে বিস্ময়, তার চোখ যেন বিস্ফারিত হয়ে আছে। অবন্তীদি রুদ্রদার হাতে চিঠিটা দিয়ে বলল, আর এই যে চিঠিটা। রুদ্রদা সেটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। যদি চাইতাম তবে আপনার দিদিকে আপনি আর কখনোই দেখতে পেতেন না, তবে আমি আপনার কোনো অনিষ্ট করতে চাই না। আপনি যে কাজে নেমেছেন তার সাথে জড়িত বিষয়সমূহের গভীরতা সম্পর্কে আপনার কোনোই ধারণা নেই, তাই এখনও সাবধান করছি, পিছিয়ে যান। ইতি আগন্তুক।
আর চিঠিটার নিচে সেই একই রকম হাস্যকর মুখের ছাপ। কি বিপদ ঘটতে পারত সেটা ভেবে এক মুহূর্তের জন্য আমার সারা শরীর যেন অবশ হয়ে এলো। অবন্তীদি বিস্মিত। রুদ্রদা চোখ বুজিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোয়াল ও দুই হাতের মুঠো শক্ত হয়ে এলো। রাগে গোটা শরীরটা থেকে থেকে কেঁপে উঠছে। দি এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলল, রুদ্র ভাই, আমার কিচ্ছু হয়নি রে, আমি ঠিক আছি, আমরা সবাই ঠিক আছি। রুদ্রদা মুহূর্তেই স্বাভাবিক হয়ে গেল। তারপর দির মাথায় হাত রেখে মৃদু হেসে বলল, আমি থাকতে তোদের কখনো কিছু হতে দেব না, আয়। বলে সে দিও আমাকে একত্রে জড়িয়ে ধরল। সত্যিই তো, রুদ্রদার যা কাজের ধরন তাতে অনেক বিপদসংকুল পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়, কিন্তু প্রতিবারই রুদ্রদা এক বিশাল বৃক্ষের ন্যায় তার ছায়া আমাদের সুরক্ষিত রাখে। কিছু মুহূর্ত পর রুদ্রদা অনিন্দবাবুকে টেলিফোন করে জানতে পারল ঐশী সেখানে নেই, আর তার বাড়িতে কোনো নিজস্ব টেলিফোন নেই, যদিও তার সকালবেলায় আসার কথা রয়েছে। রুদ্রদা বলল, তাতে হবে না অনিন্দবাবু, আপনি আপনার কোনো লোককে পাঠানোর বাড়ি, আর ওকে নিয়ে এসে আজকে আপনার কাছে রাখুন। ওর বিপদ হতে পারে, কেন কি বৃত্তান্ত আমি সব কাল সকালে গিয়ে বলবো। ঠিক আছে রুদ্র, তাই হবে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রাতের খাওয়া সম্পন্ন করে আমরা যে যার ঘরে আশ্রয় নিলাম। আমি আর রুদ্রদা আজ একসাথেই থাকছি। সে হাতে একটা ছবি নিয়ে অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে। তাতে কিরম একটা স্বস্তিকের ন্যায় চিহ্ন আঁকা, কিন্তু ওটা যে স্বস্তিক নয় তা বুঝলাম। আমি জিজ্ঞেস করায় সে বলল, এটা কনফেডারেট ব্লক নামের একটা আততায়ী সংস্থার চিহ্ন। তারা শুধু কলকাতা শহরেই নয়, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের অস্তিত্ব সম্পর্কে জানা গেছে, কিন্তু কাউকে কখনো ধরা যায়নি, কখনো উপযুক্ত প্রমাণের অভাবে, তো কখনো অসাধারণ চালাকি বা বলপূর্বক। এরা লোকজনকে চুপ করিয়ে দিয়েছে। 5 বছর আগে যখন মিউজিয়ামের চুরিটা নিয়ে তদন্ত হয়েছিল, তখন কিছু কিছু সূত্র ধরে পুলিশ অনুমান করেছিল যে আগন্তুকের সাথেই কনফেডারেট ব্লকের গভীর সম্বন্ধ আছে, সম্ভবত সেই এর মাথা। এতটুকু বলে রুদ্রদা তার চিরাচরিত ডায়েরিতে মনোনিবেশ করল। কখনো কখনো সে কিছু লিখছে, তারপর আবার মুড়ে তার ডাস্টবিনে ফেলে দিচ্ছে, কিন্তু আমার সারা শরীর যেন মুহূর্তে গুলিয়ে উঠল। আগন্তুক এত ভয়ানক একজন ব্যক্তি, তার সাথে সরাসরি বিবাদে নেমেছি আমরা। হঠাৎই বাইরে প্রবল জোরে একটা বাজ পড়ল। এক নাগারে বৃষ্টি শুরু হলো, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর শব্দ, আর ঘরের ভিতরকার পরিবেশ ততটাই থমথমে আর নিশ্চুপ। যাক, এই ছিল এখনো পর্যন্তর ঘটনা। এরপর কখন যে আকাশ পাতাল ভাবতে ভাবতে চোখ লেগে গেছে তার খেয়াল নেই। রুদ্রদাও যে কত রাত অবধি এই মরণ খেলার নিষ্পত্তিকারী হিসেবটা মিলিয়ে গেছে তারও কোনো ধারণা নেই। সকালবেলাটা ঘুম ভাঙল হালকা শোরগোলে। বাইরে এসে দেখি রুদ্রদা নিজের কপাল টিপতে টিপতে চেয়ারে বসে আগে পিছে দুলছে আর বিড়বিড় করে বলছে, আমার জন্য মেয়েটা মরে গেল। আমি জানতাম এমন কিছু একটা হবে। আমি চাইলে বাঁচাতে পারতাম তাকে, কিন্তু আমি চাইনি। সে ভরসা করেছিল আমার উপর। এটা কি হয়ে গেল? আমি তো জানতাম, আমি এটা জানতাম। পরিস্থিতি অনুধাবন করে আর চোখের সামনে এ ঘটনা দেখে আমার মনটা ভীষণভাবে মোচড় দিয়ে উঠল। না, এতটা অসহায় বোধ হয় কখনোই বোধ করিনি। সর্বোপরি রুদ্রদাকে কখনোই এভাবে দেখিনি। অবন্তী দিয়ে আমার কাছে এসে বলল, কাল রাতে ঝড় বৃষ্টিতে টেলিফোনের তার ছিঁড়ে গিয়েছিল। সকালে থানায় ফোন করতে গিয়ে সেটা বোঝা যায়। অনিন্দবাবু কালকে রাতে নাকি বহুবার চেষ্টা করেছিলেন, কিন্তু পাননি। সকালে শান্তনুবাবু এসে জানান ঐশীকে নাকি কাল রাতে ওর ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। রুদ্র শান্তনুবাবুকে নিচে গাড়িতে বসতে বলে। এখন এই অবস্থায়। সবটা শুনে আমার সমগ্র শরীরে বিদ্যুৎ খেলে গেল। মনে হলো
সবাই ঠিকই বলতো এই হিরে অভিশপ্ত। ইতিহাসের পাতায় সে শুধুই সাথে করে মৃত্যু বয়ে এনেছে। পর মুহূর্তেই ভীষণ রকম রাগ অনুভূত হলো। আমার অজান্তেই আমি বলে উঠলাম, সমাজে অপরাধী ক্ষমতাশালীদের পায়ের তলায় পিষতে পিষতে সাধারণ মানুষের শির দ্বারা আজ ভগ্নপ্রায়। একের পর এক অপরাধ করে মানুষকে মেরে ক্ষমতার জোরে সবকিছু চাপা দেওয়া তাদের স্বভাব। আর তারা এতটাই প্রভাবশালী যে তারপরেও তাদেরকে ছোঁয়া অবধি যায় না। কেন কেন সাধারণ ভালো মানুষ এতটা অবশ মনে করে নিজেদের? এটা শুধু একটা কেস নয়, না, এটা সেই সকল দলিত মানুষদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে, ভালো মানুষের মুখোশ পরে থাকা শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা মাধ্যম। যারা সমাজের মধ্যে প্যারাসাইটের মতো থেকে গোটা সমাজটাকে ভিতর থেকে নষ্ট করে দেয়, এদেরকে ছেড়ে দেওয়া যায় না রুদ্রদা। তুমি ডিটেকটিভ, পরিণতি নির্বিশেষে সত্য অনুসন্ধান করা তোমার কাজ। এটাই শিখিয়েছ তুমি আমাকে ছোটবেলা থেকে। এই মারণ খেলা ওরা শুরু করেছে, শেষটা তোমাকেই করতে হবে রুদ্রদা। আমরা সবাই তোমার পাশে আছি, আমাদের পারতেই হবে। ওঠো রুদ্রদা, ওঠো। এতটুকু বলে আমি রুদ্রদার কাঁধে হাত রাখলাম। না জানি কেন আমার চোখেও হালকা জল, তবে এটা দুঃখের বা শোকের নয়। রুদ্রদা তার ডান হাতটি আমার হাতের উপর রাখল আর গর্বের সাথে আমার দিকে তাকিয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালো। তারপর বলল, চল। আমাদের জিপ দ্রুত গতিতে ধেয়ে চলল ঐশীর বাড়ির উদ্দেশ্যে। শান্তনুবাবুর থেকে জানতে পারলাম কাল ঐশী যে উদ্দীপ্তর কথা বলেছিল সে আদতে একজন অঙ্কন শিল্পী। পুরো নাম উদ্দীপ্ত রায়। তার মৃত্যুটা সিলিং থেকে গলায় দড়ি দিয়ে হয়েছে, যেটা দেখে তো এটাই মনে হয় যে সে আত্মঘাতী হয়েছে। ঐশীর বাড়ি পৌঁছতেই অনিন্দবাবুকে দেখা গেল। তিনি আবেগপ্রবণ হয়ে এগিয়ে এসে বললেন, রুদ্র, তোমার বলার সাথে সাথে আমি লোক পাঠিয়েছিলাম রুদ্র, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমি পারলাম না মেয়েটাকে বাঁচাতে। অনিন্দবাবুকে আশ্বাস দিয়ে সে এগিয়ে গেল। আমিও তাকে অনুসরণ করলাম, কিন্তু যে মর্মান্তিক দৃশ্য চোখের সামনে দেখলাম তাতে আমার ক্ষোভ আরও কয়েক গুণ বেড়ে গেল। ঐশীর দেহটাও কোপানোর দাগে ক্ষত বিক্ষত, আর গলাটাও ঠিক একইভাবে কাটা। মনে মনে ভাবলাম, নৃশংস জানোয়ার সব এক একটা। রুদ্রদার চোখ লাল হয়ে এলো। সে বলল, ওর যা কিছু ব্যবহার করার সামগ্রী আছে আমাকে সব দেখতে হবে। সে তার ঘর তোলপাড় করে দিল। তারপর একটা বড় ক্যানভাসে ঐশীর নিজের একটা পোর্ট্রেট খুঁজে পেল। তার পিছনে লেখা রয়েছে, জীবনে অত্যাধিক চাহিদা, অতিরিক্ত আকাঙ্ক্ষা যদি পাপের কারণ হয়, তবে আমি পাপী, কারণ আমি তোমায় চেয়েছি। জীবনে সাধনার মধ্যে দিয়ে যদি ঈশ্বর লাভ করতে হয়, তবে আমার জন্য তা তুমি, কারণ আমি তোমায় চেয়েছি। জীবনের সর্বহারা হওয়ার পরেও যদি তুমি একমাত্র আশার আলো হও, তবে আমি আশাবাদী, কারণ আমি তোমায় চেয়েছি। আর জীবনে পাওয়া সব কিছু যদি একদিন ত্যাগ করে চলে যেতে হয়, তবে আমি হারাবো সব থেকে বেশি, কারণ আমি তোমায় পেয়েছি। ইতি তোমার উদ্দীপ্ত। রুদ্রদা বলল, ছেলে মেয়ে দুটো একে অপরকে ভালোবাসতো শান্তনুবাবু। উদ্দীপ্ত এমন কিছু জেনে যায় যেটা তার জানার কথা নয়, আর সেটাই সে ঐশীকেও বলে। এর পরিণতি স্বরূপ উদ্দীপ্তকে মেরে দেওয়া হয়, কিন্তু কেসের সাথে সেটা যাতে কোনোভাবেই না জড়ায় তাই খুব চালাকি করে মারা হয়, এমনভাবে যাতে মনে হয় যে সে নিজেই আত্মঘাতী হয়েছে। কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হলো, ঐশী যে এই ব্যাপারটা সম্বন্ধে জানে সেটা আততায়ীরা জানলো কি করে? ঐশী এমন কারোর কাছে জিনিসটা বলেনি তো যে তাদের সাথেই যুক্ত? হতে পারে, জানতে হবে। শান্তনুবাবু,
আমাদের উদ্দীপ্তর বাড়ি যেতে হবে। আপনি আপনার কিছু বিশ্বস্ত লোককে নিয়ে 4 জনের ওপর নজর রাখার বন্দোবস্ত করুন। বলো, কার কার উপর? রাইমা বোস, অনির্বাণ সেন, বিভূতি সান্যাল আর কেশব রায়চৌধুরী। এরা কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, তার সমস্ত খবর আমার চাই। বেশ। আর আপনার আরেকজন যে অফিসার মিঠুন বাবু, উনি কোথায়? এখন তো বোধহয় স্টেশনেই আছে। আপাতত জন্য ওনাকে এই সমস্ত পরিকল্পনা থেকে বাদ রাখুন। তার আগে কিছু জিনিস সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া প্রয়োজন। তুমি যখন বলছো তখন তাই হবে। আপনি কাজটা শেষ করে অভিজিৎ বাবুর বাড়িতে পৌঁছান, আমি আর অনি উদ্দীপ্তর বাড়ি হয়ে ওখানে দেখা করছি। যেমন কথা তেমনই কাজ। শান্তনুবাবু চলে গেলেন থানায় নজরদারির ব্যবস্থা করতে। আমি আর রুদ্রদা পৌঁছলাম উদ্দীপ্তর বাড়ি। ঘরের বিভিন্ন জায়গায় আর্ট পেপার, ক্যানভাস, রং, তুলি ইত্যাদি ছড়ানো ছিটানো রয়েছে। তন্ন তন্ন করে খোঁজার পর হঠাৎই আমার দৃষ্টি আকর্ষণ করে দেওয়ালের উপর আঁকা একটা বিচিত্র ধরনের সাদা কালো ছবি। সেটার উপর হাত রেখে আস্তে আস্তে এদিক থেকে ওদিক বুলিয়ে চললাম। আর তখনই আবিষ্কার করলাম যে ছবিটার পিছনে সম্পূর্ণ দেওয়াল নেই, মাঝখানটা ফাঁপা। ইচ্ছা না থাকা সত্ত্বেও ছবিটা মাঝখান থেকে ছিঁড়তে হলো দেওয়ালের। মধ্যে একটা গর্ত রয়েছে, ভেতরে রাখা আছে কয়েক গোছা ছোট ছোট কাগজের টুকরো, যা খুব বেশি হলে হাতের তালুর মাপের হবে। সেগুলো দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। রুদ্রদেব এগিয়ে এসে আমার হাত থেকে সেগুলো নিয়ে দেখল। তাতে রাইমা বোসের বেশ কিছু ছবি আঁকা রয়েছে। আমি অবাক হয়ে রুদ্রদাকে জিজ্ঞেস করলাম, এটার মানে কি রুদ্রদা? রুদ্রদা বলল, ভালো করে দেখ। বলেই 5টি এলোমেলো কাগজের টুকরোকে মেঝের উপর একটা নির্দিষ্ট ধাঁচে পরপর সাজালো। আর সাথে সাথে আমার বিস্ময়ের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে গেল। দেখলে বোঝা যায় রাইমা দেবীর ছবিগুলোকে যেন অতীত থেকে বর্তমানের ভিত্তিতে সাজানো হয়েছে। একদম প্রথম দিকের ছবিতে ওনাকে কম বয়সী মনে হচ্ছে। পিছনের পটভূমিতে আঁকা রয়েছে সেই চিহ্ন যেটা গতকাল রুদ্রদা আমাকে দেখিয়েছিল। পরপর ছবিগুলোতে সেই চিহ্নটা আবছা হতে হতে মুছে গেছে। তারপর হয়ে গেছে তার বর্তমান রাজনৈতিক দলের চিহ্ন। তার বয়সও বেড়েছে। ছবিগুলো রুদ্রদা নিজের কাছে রেখে দিল। অভিজিৎ পালের বাড়িতে পৌঁছে দেখি শান্তনুবাবু আগে থেকেই অপেক্ষা করছেন। এরই মধ্যে তিনি জানিয়েছেন, গতকাল পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী অভিজিৎ বাবুর বডিটা জলে পড়েছিল প্রায় 20 ঘন্টা। মানে তার আগের দিন ওনার মৃত্যুটা দিনের বেলাতেই ঘটে। ওনার ঘরেও বেশ খানিকক্ষণ ধরে খানা তল্লাশি চলে, তবে চোখে পড়ার মধ্যে শুধু ওনার কাজের সমাপ্তি চুক্তির একটা চিঠি পাওয়া যায়। এটুকু জানা যায় যে সেনাবাহিনীর অথরিটেটিভ বোর্ডের সাথে যে উনি যুক্ত ছিলেন সে কাজ বছর 3 আগেই চলে গিয়েছে। রুদ্রদা একটা ছবিও পেল, তাতে রাইমা দেবী ও সাথে আরও কিছু লোকজন রয়েছেন। হঠাৎ সে শান্তনুবাবুকে বললেন, আপনাকে একটা কাজ করতে হবে। অনিকে আপনি বাড়ি ছেড়ে দিয়ে আসুন, আর আমার কিছু কাজ আছে সেগুলো আমি মিটিয়ে আপনার সাথে থানায় দেখা করব। বেশ, তবে আগের দিন যে বলছিলে কে নাকি বাড়িতে এসেছিল, তা পাহারার ব্যবস্থা করলে হতো না? তার প্রয়োজন নেই, ওদের কিছু হবে না। আপনি ওকে ছেড়ে থানা অপেক্ষা করুন। বলেই সে আমাকে পাশে ডেকে নিয়ে গেল। তারপর বলল, অনি, মন দিয়ে শুন, তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তবে সেটাই যথেষ্ট ঝুঁকি রয়েছে, কিন্তু আমায় বিশ্বাস করতে পারবি তো? কিরে, পারবি তো? নিশ্চয়ই, বলো। রুদ্রদার সাথে কথা মিটে গেলে শান্তনুবাবু আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যান। অবন্তীদি ওদিকে কি হলো জানতে চাইলে আমি রুদ্রদার বলা কথাগুলোই তাকে বলি। সেও ব্যাপারটা বোঝে। আমরা নিজেদের মতো বিশ্রাম নিয়ে দুপুরের খাওয়াটা সময় মতো সেরে ফেলি। তারপর একসাথে যেন কোনো এক বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষারত হয়ে বসে থাকি। হঠাৎই মাথাটা ঝিমঝিম করতে থাকে। বাতাসে যেন কিসের একটা মিষ্টি গন্ধ। এটা কোথা থেকে আসছে? অবন্তীদের মুখভঙ্গি দেখে বুঝলাম সেও একই গন্ধ পাচ্ছে। মাথাটা ক্রমে ধরে আসতে থাকে। চোখ খুলে থাকাটাও যেন কষ্টকর ব্যাপার মনে হয়। কিছু বুঝে ওঠার আগেই
জ্ঞান হারালাম। যখন তন্দ্রাভাব খানিকটা কাটল, তখন চারপাশে চোখ বুলিয়ে ঠাউর করার চেষ্টা করলাম আছিটা কোথায়। মাথাটা হালকা করে উপরের দিকে তুলতে গিয়ে ঘুরে গেল, সেটা এখনো ধরে রয়েছে। হাত দিয়ে মাথাটা ধরার চেষ্টা করতে গিয়ে বুঝলাম হাত দুটো চেয়ারের পিছনে একসাথে করে বাঁধা রয়েছে। চোখটা খানিকটা শুয়ে যেতে পাশে তাকিয়ে দেখি অবন্তীদেরও এক অবস্থা। হঠাৎই একটা জোর আলোতে চোখটা ধাঁধিয়ে গেল। ঘরের মধ্যে প্রবেশ করলেন রাইমা দেবী। আমি এবার চারপাশটা ভালো করে দেখে বুঝলাম ঘরের দুদিকে দুটো দরজা রয়েছে, কোনো জানলা বা ভেন্টিলেটর নেই, পুরোটাই কংক্রিটের। রাইমা দেবীর পিছনে ঢুকলেন অফিসার মিঠুন তালুকদার। রাইমা দেবী ডাক দিলেন, কে ওখানে? ও রুদ্রবাবু, আপনি আসুন। ওভাবে হারালে দাঁড়িয়ে থাকলে চলে? বিষণ্ণ মুখে হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করল রুদ্রদা। কিন্তু অবাক তো তখন হলাম যখন তার পিছনে পিছনে হাতে বন্দুক নিয়ে ঢুকল অনির্বাণ সেন। তিনি এসেই বললেন, আজব মানুষ বটে আপনি। এত সাধ্য সাধনা করে চেষ্টা করলাম মানানোর, কিন্তু কিছুতেই মানলেন না। দেখছেন আপনার জেদের এই পরিণতি। বলে আমাদের দিকে ইঙ্গিত করলেন। রুদ্রদা চুপ করে দাঁড়িয়ে রইল। তদন্তের প্রথম দিনই একটুর জন্য গাড়ি চাপা পড়তে পড়তে বাঁচলেন। আপনার বাড়িতে লোক নিজে গিয়ে সাবধান করে এলো। তারপর 3-3টে জলজ্যান্ত মানুষ মারা গেল। আপনি তাও একগুঁয়েমিটা ত্যাগ করলেন না। নিন। বলেই আমার পায়ের পাশে বন্দুক তাক করে গুলি চালালেন। গুলিটা ইচ্ছাকৃত আমার সামনের মেঝেতে করা হলো। রুদ্রদা উত্তেজিত হয়ে তাকে ধাক্কা মারতে গেলে সে বন্দুকের হাতল দিয়ে সজোরে তার মাথায় মারল। সঙ্গে সঙ্গে রক্তপাত ঘটল, আর সে হাঁটুর উপর ভর দিয়ে মাথা ঝুঁকিয়ে বসে পড়ল। অনির্বাণবাবু বলে চললেন, যার জন্য এত কিছু সেটাও দেখুন। বলেই তিনি ঘরের অপর দিকের দরজাটা খুলে ভেতর থেকে একটা ছোট্ট কাচের শৌখিন বাক্স নিয়ে এলেন। তারপর সেটা খুলতে আমরা সকলেই এক পলক তাকালাম। সত্যি এর জন্যই এত কিছু। তবে হবে নাই বা কেন? এই সেই সহস্র পুরনো রাজা হর্ষবর্ধনের হিরে। তার ঔজ্জ্বল্য, তার আভা, তার আকার, তার নীল রং দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। তিনি বলে চললেন, আচ্ছা রুদ্রবাবু, আপনি তো সেদিন বললেন যে এমন একটা মূল্যবান সম্পদ হঠাৎ করে আমি বেচতে গেলাম কেন? আসলে তখন আমার এককালীন অনেকগুলো টাকার দরকার ছিল। তবে আমি নিশ্চিত ছিলাম যে আমার জিনিস আমি ঠিকই ফিরিয়ে নিতে পারবো। যতই হোক, এমন একটা মূল্যবান সম্পদ যার তার সাথে মানাবে কেন? আমার সকল কর্মচারীরা, আমার কনফেডারেট ব্লকের প্রতিটা সদস্য আমাকে ভগবান জ্ঞান করে, ঈশ্বরের ন্যায় পূজা করে। আপনার মনে হয় না যে এই সকল ঐশ্বর্য আর সমৃদ্ধির অধিকারী হওয়ার যোগ্যতা শুধু আমারই আছে? আপনাদের মতো কীটপতঙ্গের ন্যায় মানুষদের আমার সামনে মাথা নত করে থাকা উচিত। এই কথাটার পর রুদ্রদার কাছ থেকে এমন উত্তর হয়তো তিনি আশা করেননি। আমাকে ধরার ব্যর্থ চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। যা গেছে তার মায়া ত্যাগ করে শ্রেয়। এটাই লিখেছিলেন না চিঠিতে আপনি? জানেন তো, আমি সেই দিনই মনে মনে শপথ নিয়েছিলাম আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, আপনাকে টেনে আমি ঠিক বার করব। আর আজ সেই দিন। এই কথাটার পর রাইমা দেবী, মিঠুনবাবু আর অনির্বাণবাবু বিস্ময়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। তারপর বললেন, কি সব প্রলাপ করছে? দেখো অনির্বাণ, তোমায় আমি বলেছিলাম না, ওর সাথে সমঝোতা মানে বোকামি। ওকে বাঁচিয়েই রাখা উচিত নয়, শেষ করে দাও ওকে। অনির্বাণবাবু বললেন,
আমাকে কি করতে হবে শিখিও না, তবে হ্যাঁ, প্রস্তাবটা মন্দ নয়। যেহেতু আপনিও হাল ছাড়বার পাত্র নন, সেহেতু আপনাকে সরিয়ে দেওয়াটাই বোধহয় শ্রেয়। বলেই তিনি রুদ্রদার দিকে বন্দুক তাক করলেন। সাথে সাথেই বাইরে ভীষণ শোরগোল শোনা গেল, সাথে ক্রমাগত গোলাগুলির শব্দ। ঘরে উপস্থিত সকলের মনোযোগী তখন সেদিকে ঘুরে যায়, আর রুদ্রদা সাথে সাথেই মাথা তুলে আমায় ইশারায় সম্মতি দেয়। অনির্বাণবাবু তখন আমার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে, আমার পা খোলা ছিল। আমি তার হাঁটুর একটু উপরের দিকে সজোরে একটা লাথি বসালাম। বিগত কিছু মাস ধরেই রুদ্রদা আমাকে সব শেখাচ্ছে। আমি জানতাম ঠিক কোন জায়গায় মারলে মানুষ কিছু সময়ের জন্য ভারসাম্যহীন হয়ে পড়ে। অনির্বাণবাবুর সাথেও তাই হলো। রুদ্রদা ছুটে গিয়ে হাত দুটো বাঁধা অবস্থাতেই কোনো রকমে পিছন ঘুরে দরজার ছিটকিনিটা খুলে দেয়। মিঠুনবাবু বন্দুক বের করে চালাতে সক্ষম হন না, তার আগেই বাইরে থেকে পুলিশের একটি লোকের গুলিতে তার বন্দুক ছিটকে পড়ে। অনির্বাণবাবু যতক্ষণে নিজেকে সামলে উঠলেন, পুলিশের লোকেরা ততক্ষণে সারা ঘরে ছড়িয়ে গেছে। বাধ্য হয়ে তাদের তিনজনকেই আত্মসমর্পণ করতে হলো। অনির্বাণবাবু বিলাপ করে উঠলেন, এটা 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 কি করে সম্ভব? হ্যাঁ, আশ্রমের নিচে তো বছরের পর বছর আমি এইভাবে কতজনকে শেষ করেছি, কেউ টের পায়নি। তবে তবে এবার কি করে? আপনারা নিজেদের পতন নিজেরাই ডেকে এনেছেন। পরপর 3-3টে খুন, কি ভেবেছিলেন পার পেয়ে যাবেন? রাইমাদেবী, আপনার কিছু ছবি আমি অভিজিৎ বাবুর বাড়িতে পাই, যাতে আপনি এমন কিছু ব্যক্তিদের সঙ্গে রয়েছেন যারা কনফেডারেট ব্লকের সদস্য হিসেবে শনাক্ত হয়েছিলেন আজ থেকে প্রায় 5 বছর আগে। অভিজিৎ বাবুর ব্যাপারে খোঁজ নিয়ে জানলাম ওনার জুয়ার নেশা ছিল। কাজ তো ছিল না ওনার কাছে। নিশ্চয়ই দিন রাত টাকা চেয়ে আপনাকে বিব্রত করে তুলেছিলেন, তাই না? আর হয়তো আপনি কিছু বোঝাতে গেলে বা বারণ করলে আপনার গোপন পরিচয়, ফেলে আসা অতীতটা সবার সামনে আনার ভয় দেখাতেন, যেটাকে বলে ব্ল্যাকমেল। আপনার সদ্য রাজনৈতিক কর্মজীবনের জন্য তো ওটি আবার একদমই আদর্শ ছিল না, তাই না? রুদ্রবাবু, আমি ওকে খুব ভালোবাসতাম, খুব ভীষণ ভালোবেসেছিলাম, কিন্তু ও সেটার কদর করেনি, কোনো দিন আমার ভালোবাসার দম দেয়নি। কথায় কথায় আমাকে হেনস্থা করা, গালমন্দ করা, যাচ্ছে তাই বলে অপমান করা। আমি 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 কি করেছিলাম বলতে পারেন আপনি? আমার কোথায় ভুলটা ছিল আপনি বলবেন আমায়? আমি তো আমার নিজের সবটুকু দিয়েছিলাম। আমি তো ওকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার ভালোবাসার মানুষটাকে কোনোদিন শুধরায়নি, কোনোদিন শুধরালো না। আর সেই জন্য কুপিয়ে খুন। বাহ, অসাধারণ। আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন আমার ঠিক কতটা কষ্ট হয়েছিল। আমায় তো কম সহ্য করতে হয়নি রুদ্রবাবু, অনেক কষ্ট সহ্য করেছি, অনেক। আপনার তার কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। কষ্টটা আমারও কম হয়নি রুদ্রবাবু, আমারও কম হয়নি। আর উদ্দীপ্ত, ঐশী, ওদেরকে মারতো কি আপনার এই মেকি কষ্টটা হয়েছিল? আমি আপনার বাড়ির আশেপাশের লোকজনদের কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছি যে গত পরশু উদ্দীপ্ত আপনার বাড়ি এসেছিল। আপনার পোর্ট্রেটের শখ আর ছেলেটি অসাধারণ আঁকত, কিন্তু কেউ কেউ তাকে খানিকক্ষণে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেত দেখে। আসলে সে এমন কিছু জেনে গিয়েছিল আপনার বাড়িতে এসে, যেটা তার জানার কথা ছিল না। বাধ্যতামূলক আপনি তাকেও মারিয়ে দেন, আর সেই সময় আমার ঘরে লোক পাঠান আর আমাকেও কথা বলার জন্য ডেকে নেন, যাতে আমি দুদিকের কোথাও না উপস্থিত থাকতে পারি। বুদ্ধির তারিফ করতে হয় আপনার। তবে উদ্দীপ্ত একা থাকলেও তার সাথে ঐশীর যোগসূত্র ছিল, আর তার ফলস্বরূপ তারও এই পরিণতি হয়। কি মিঠুনবাবু? ঘরমাক্ত মুখে মিঠুনবাবু এদিক ওদিক তাকাতে থাকলেন। আমরা জানি পুলিশের কাজ সাধারণত মানুষের সুরক্ষা, নিরাপত্তার খেয়াল রাখা, তাই তো? কিন্তু আপনি সেদিন সন্ধ্যেবেলা ঐশী আমার বাড়িতে টেলিফোন করে যখন আমায় পায় না, তখন থানায় আসে উদ্দীপ্তর ব্যাপারে বলার জন্য। শান্তনুবাবু তখন ছিলেন না। আপনি তাকে নিজের কেবিনে ডেকে তার থেকে সব কিছু শুনেন। সে বেচারি ভাবে যে পুলিশের কাছে এসে সত্যিটা জানাচ্ছে, নিশ্চয়ই কোনো সুরাহা হবে।
কিন্তু আপনি তারপর রাইমা দেবীর বাড়িতে গিয়ে ঘটনাটা তাকে বলেন। সেদিন ওনার বাড়ি থেকে বেরোনোর পথে যদি আমি জানতাম তবে মেয়েটা হয়তো আজকের বেঁচে থাকতো, কিন্তু বাড়িতে ফিরে যখন সব শুনি তখন আমি অনুমান করি যে ওর বিপদ হতে পারে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে। আপনার মতন সমাজের রক্ষক যখন মনুষ্যত্ব ভুলে পশুর ন্যায় আচরণ করে তখন তার জন্য সব রকম শাস্তি কম। ছি মিঠুন বাবু, ছি, তুমি এমন অমানুষ আমি জানতাম না। রুদ্রদা বলে চলল, আজ দুপুরে আমি যখন অনিকে বলি কি রে পারবি তো? নিশ্চয়ই, বলো। আমি রাইমা দেবীর সাথে দেখা করতে যাব, তাকে সামনে থেকে একরকম ভয় দেখাবো যে আমি জানি সত্যিটা কি, কিন্তু ওনাদের পুরো সংগঠনটা গোড়া থেকে উপরে ফেলতে আর সামান্য সময় লাগবে। সেটা মিটিয়ে আমি আবার দেখা করতে আসব, এটা বললে আমি নিশ্চিত ওনার পায়ের তলার মাটি সরে যাবে। হটকারিতায় বসে কোনো একটা ভুল সিদ্ধান্ত ভদ্রমহিলা নেবে না, সেটাই হবে আমাদের সুযোগ। দের খেয়াল রাখবি, আমি তোদের কিচ্ছু হতে দেব না, যাই হয়ে যাক, ঠিক আছে? ঠিক আছে রুদ্রদা। এরপর আমার পরিকল্পনা প্রকৃত অর্থেই কাজ করে যায়। একা কি করবেন বুঝে উঠতে না পেরে রাইমা দেবী দেখা করতে যান অনির্বাণ বাবুর সাথে। এটা আমি জানতে পারি তার কারণ আগে থেকে শান্তনু বাবুকে আমি বিশেষ ব্যক্তিদের উপর নজর রাখতে বলে দিয়েছিলাম। আর যখনই আপনার মতন একজন রাজনৈতিক দলনেত্রী, ব্যবসায়ী আর কনফেডারেট ব্লকের সাথে যুক্ত থাকে একজন মহিলা সাহায্যের জন্য যখন আমাদের মহান সর্বত্যাগী অনির্বাণ বাবুর কাছে যায়, তখন আর আমার হিসেবটা মেলাতে বেশি সময় লাগে না। তারপর মিঠুন বাবুর সাথে জোট বেঁধে অনি আর দিকে ওনারা কিডন্যাপ করান। তবে ওনারা এও জানতে পারেন যে যদি অনির বা দির কিছু হয় তবে আমি এর শেষ দেখে ছাড়ব। তাই ওদের সুরক্ষার পরিবর্তে আমি কেসটা থেকে পুরোপুরি পিছিয়ে যাব, এমন একটা সমঝোতা ওনাদের জন্য ভীষণ কার্যকরী হতে পারত। আর সেটা বুঝেই আমি অনির্বাণ বাবুর কাছে এসে ওদের জন্য প্রাণ ভিক্ষা চাই, ওনার অহংকারে সম্পূর্ণ পুষ্টি যোগাই। উনি জয়ের গর্বে এতটাই অন্ধ হয়ে যান যে একের পর এক ভুল করতেই থাকেন, আর বাকিটা আমাদের সকলের সামনে। এসব শুনে অনির্বাণ বাবু ক্ষিপ্র বাঘের ন্যায় ওনাকে ধরে থাকা পুলিশ অফিসারের হাত ছাড়িয়ে তার বন্দুকটি আমার দিকে তাক করে গুলি চালান। রুদ্রদা ততক্ষণে আমার সামনে ঝাঁপিয়ে পড়েছে। তার কাঁধে গুলি লেগে সমগ্র জায়গা রক্তে ভেসে যেতে থাকে। পুলিশের বাকি লোকজনরা অনির্বাণ বাবুকে ততক্ষণে আয়ত্তে এনে ফেলেছে। একটি জিপ আমাদের নিয়ে সোজা হাসপাতালে পৌঁছায়। ঘটনাটির পর থেকে 3 দিন কেটে গেছে। রুদ্রদা এখন অনেকটাই সুস্থ, যদিও তার হাতটা তার বাঁ কাঁধের সাথে ব্যান্ডেজ করা আছে। সেটার উপর কোনোভাবেই চাপ দেওয়া যাবে না। অনিন্দবাবু হাসপাতালের সমস্ত বিল মিটিয়েছেন, সাথে একটা মোটা অঙ্কের পারিশ্রমিক রুদ্রদাকে দিয়েছেন তার সাধের হিরেটি ফিরিয়ে দেওয়ার জন্য। যদিও উনি নতুন একটা উইল তৈরি করেছেন যেখানে বলা আছে উনার মৃত্যুর পর হিরেটির অধিকারী হবে ভারত সরকার এবং এটি স্থান পাবে মিউজিয়ামে। ওনার বক্তব্য, এই হীরের অভিশাপে আরও মৃত্যু ঘটুক সেটা উনি চান না। কনফেডারেট ব্লকের আরও অনেক তথ্য পাওয়া গেছে। সম্প্রতি এই কদিনের মধ্যেই আরও 2 জন গ্রেপ্তারও হয়েছে, যেটা সরকারের পক্ষে 5 বছর আগে করা সম্ভব হয়নি। সেটা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে রুদ্রদা করে দেখিয়েছে। সেই জন্য সরকার পক্ষ থেকে তাকে সম্মানীয় পুরস্কার দেওয়ারও আয়োজন হয়েছে। শান্তনুবাবুরও প্রমোশন হয়েছে। রুদ্রদার বক্তব্য, উভয়কে সাহায্য করার এটাই লাভ। সে বলল, না, এবার একটা লম্বা ছুটির প্রয়োজন। শহরের হাওয়া বাতাসও এখন যেন বিস্বাদ লাগছে। দূরে কোথাও একটু হাওয়া বদল করে আসি, কি বলিস? পরিকল্পনাটা কিন্তু মোটেও মন্দ নয়, আমি তো রাজি। দি? হ্যাঁ, তোদেরকে একা পাঠিয়ে তো আমার কোনো ভরসাই নেই, আমাকে তো যেতেই হবে। বেশ, কয়েকদিনের মধ্যেই তাহলে বেরিয়ে পড়া যাবে, কেমন? আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম কুণ্ডুর কলমে হর্ষবর্ধনের হিরে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।